পড়েছি, এটা এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, গণিতের অঙ্কের জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে জি। দেখো, এটা প্রশ্নটা বলছে কি, আর স্কোয়ার এ স্কোয়ার কস টু থিটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের অক্ষের সাপেক্ষে যান্ত্রিক ভ্রামক নির্ণয় করো। এখন প্রথম কাজ হচ্ছে কি, এটা চিত্রটা কিভাবে হবে সেটা, এটা চিত্রটা কিভাবে হবে। তো খেয়াল করো, যদি এরকম থাকে, মনে করো কস টু থিটা, কস থ্রি থিটা, প্রথমে কস টু থিটা যদি থাকে, তাহলে আমাদের দুইটা লুপ, লুপ মানে করো এরকম দুইটা হবে। যদি সাইন থিটা থাকতো তাহলে হয়তো চারটা, এটা ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি। এখন এই যে লুপ, সে সব সময় এই ধরনের লুপ যারা থাকে তারা, মনে করো আমি যদি এই কস টু থিটা সমান 0 ধরি, তাহলে কস থিটা সমান কত হবে, 90 ডিগ্রি হবে। কস থিটা সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আমি কস টু থিটা সমান কত ধরতেছি, 0। তাহলে টু থিটা ইকুয়াল টু কত, 90। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 45। তাহলে এই যে লুপ যেটা আছে সেটা 45 ডিগ্রি, যে রেখাটা তৈরি করবে তার সাথে তার সাপেক্ষে আবদ্ধ হবে। অর্থাৎ একটা রেখা, দুইটা রেখা যদি এরকম হয়, তাদের মাঝখানে সে কোণ তৈরি করবে, সেজন্য এই জিনিসটা লেখা। এটা আসলে এইদিকে এরকম লম্বা হবে, আর একটা থাকে সেটা এরকম যাবে। ওকে। এখন আমার কাজ হচ্ছে, সে এই রেখার সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এই যে রেখাগুলো আছে তার সাপেক্ষে এই অক্ষটা প্রতিসম। ওকে। তাহলে আমরা যে কাজটা করব, তার আগে ছোট্ট একটা অংশের ক্ষেত্রফল বের করব। তার যে এই অংশটা যেটা আছে, হ্যাঁ, এটা ক্ষেত্রফল বের করবো, ছোট্ট অংশের ক্ষেত্রফল। ঠিক আছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি এরকম, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ছোট অংশের ক্ষেত্রফল ডি এ সমান হাফ আর স্কোয়ার ডি থিটা। এটা হচ্ছে পোলার আকারে ক্ষেত্রফল। ঠিক আছে। এখন চিন্তা করো, আমার এই ক্ষেত্রফল কয়টা অংশ থাকতেছে, চারটা। এক, দুই, তিন, চার, অক্ষের সাপেক্ষে কয়টা অংশ থাকে, চারটা। তাহলে আমি একটা। সমগ্র পাশের ক্ষেত্রফল বের করতে হলে 4 দিব, এবং লিমিটটা নিব কত থেকে, 0 থেকে 5/45 ডিগ্রি, এবং হাফ আর স্কোয়ার ডি থিটা। অর্থাৎ আমি ছোট অংশের ক্ষেত্রফল বের করে এটা তাহলে বের করে 4 দিয়ে গুণ দিলে সমগ্রটা আসবে, এবং লিমিট হবে 0 থেকে 45। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। তাহলে আমি এখানে হাফ দিয়ে 2 কে কাটালে 2 আসবে, তারপরে 0, 5/4। আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার কস টু থিটা। বুঝেছো? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে আমি কি করলাম, আমি এখন এটাকে ইন্টিগ্রেশন করি। cos টু থিটার ইন্টিগ্রেশন কি হবে, টু থিটার ইন্টিগ্রেশন হবে সাইন রুট। টু, এবং সহগ কত, 2। ইন্টিগ্রেশনের সময় সহগ ভাগ আকারে বসে। ওকে। তাহলে এটা জি স্যার। ইন্টিগ্রেশন দিলাম, টু স্কোয়ার দিলাম, আর থার্ড ব্র্যাকেট দিয়ে মানটা বসাই দিলাম এখানে 0, আর এটা হচ্ছে 5/4। ঠিক আছে। তাহলে এই টু আর এই টু কাটা যাবে, এই টু আর এই টু কাটা দিতে পারবো, এখানে থাকবে এ স্কোয়ার। তাহলে সাইন, প্রথমে আপার লিমিট থিটার এখানে বসাবো, তাহলে কত হবে, 2 × π/4। ঠিক আছে, মাইনাস সাইন 0। এতটুকু কি আমরা বুঝেছি? জি স্যার। এ স্কোয়ার, 2 দিয়ে 45 কে কাটালে কত হবে, সাইন 90 আসবে, আর সাইন 0-র মান 0। তাহলে সাইন 90-র মান কত, 1। তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে সমগ্র এই যে চারটা যে ফাঁস ছিল, এই চারটা ফাঁসের ক্ষেত্রফল হচ্ছে কত, এ স্কোয়ার। স্কোয়ার। এতটুকু পর্যন্ত আমরা বুঝেছি। জি স্যার। জি স্যার। এখন আমরা শুরু করব আমাদের, ধরি পাশের ফাঁসের ভর হচ্ছে এম। তাহলে
ক্ষুদ্র অংশের ভর কত, ক্ষুদ্র অংশের ফাঁসের মধ্যে ক্ষুদ্র ক্ষেত্র, ক্ষুদ্র ক্ষেত্রের সূত্র হচ্ছে, পোলার ক্ষেত্রের সূত্র হচ্ছে আর ডেল আর ডেল থিটা। ঠিক আছে? তাহলে একক ক্ষেত্রের ভর কত হবে? এম বাই এস স্কোয়ার। এটা কি বোঝা গেছে এম বাই এস স্কোয়ার কিভাবে আসতেছে? সমগ্র ফাঁসের ভর হচ্ছে এম, সমগ্র ফাঁসের ক্ষেত্রফল একটু আগে আমরা কত বের করেছি, এস স্কোয়ার বের করেছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার ক্ষেত্রের ক্ষেত্রফল এম। তাহলে একক ক্ষেত্রের ভর কত হবে? M by এম square. বাই এম বাই এস স্কোয়ার হবে। আমি জি স্যার। ক্ষুদ্র একটা অংশ নিয়েছি, আর ডি আর ডি থিটা। তাহলে আর ডেল আর ডেল থিটা এর ক্ষেত্রফল কত হবে? এম এস স্কোয়ার গুণ আর ডেল আর ডেল থিটা হবে নাকি হবে না? এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ক্লিয়ার? ওকে। জি। এখন দেখো, এক্স অক্ষ হতে যার দূরত্ব, আমি যে ছোট্ট অংশটা নিয়েছি, এই যে দেখো, মনে করো আমি এখান থেকে ছোট্ট একটা অংশ নিচ্ছি। ধরো আমি এই মূল বিন্দু থেকে এরকম একটা ছোট্ট অংশ নিচ্ছি, ছোট্ট অংশ নিচ্ছি। এই ছোট্ট অংশের ক্ষেত্রফল হচ্ছে কত? আর ডেল আর ডেল থিটা। এখন এখান থেকে আমি লম্বটা নিই, তাহলে এটা হবে এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা বোঝাবে কি দূরত্ব। এই কোণটা কত বলতো? এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমি যদি এই লম্বটা বের করতে চাই, ধরো এই বিন্দু পি, এটা মনে করো এল, এটা ও, আমি লম্ব বের করতে চাই, তাহলে পি এল বের করতে চাচ্ছি। কার মান জানা আছে? অপি এর মান জানা আছে, অপি। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কত লেখা যাবে? সাইন থিটা লেখা যাবে। তাহলে পি এল ইকুয়াল টু কত? অপি সাইন থিটা লেখা যাবে। পি এল সমান অপি মানে কত? আর সাইন থিটা। তাহলে ক্ষুদ্র অংশ থেকে একশোকের দূরত্ব পি এল মানে কত? আর সাইন থিটা বলা যায় নাকি যায় না? যায়। আর তাহলে সাইন থিটা। আমরা এক্স অক্ষ হতে যার দূরত্ব আর সাইন থিটা লিখলাম। এটা কি ক্লিয়ার কেন আসছে এক্স অক্ষ থেকে ছোট্ট অংশের দূরত্ব কত আর সাইন থিটা? এতটুকুই ক্লিয়ার সাইন কিনা দেখো। থিটা। ওকে। এখন দেখো, ক্ষুদ্র অংশের চাদ্র ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করার জন্য কি কি বের করতে হবে? ভর গুণ লম্ব দূরত্ব এর কি স্কয়ার না? তাহলে আমার ক্ষুদ্র অংশের জন্য ভর কতটুকু? ক্ষুদ্র অংশের ভর একটু আগে বের করছি, এটা হচ্ছে ভর। এম বাই এ স্কোয়ার ইন্টু হ্যাঁ, এই আর যে এটা, স্কোয়ার এটা ডেল ক্ষুদ্র থিটা। অংশের ভর না? একটু আগে বের করেছিলাম ক্ষুদ্র জি। অংশের ভর হচ্ছে এটা। আর দূরত্ব কত? আর সাইন থিটা। আর তাহলে সাইন ভ্রামক বের থিটা করার জন্য স্কোয়ার কত? হবে। আই ডিআই, ক্ষুদ্র অংশের ভ্রামকে আমি দিলাম ডিআই, ডিআই সমান কত? ডিএম আর স্কোয়ার। ক্ষুদ্র ভর ও দূরত্ব, দূরত্ব কত? আর স্কোয়ার সাইন স্কোয়ার। তাহলে এটা লিখতে পারি কিনা বলো? আর এখন দেখা সাইন যায়। থিটা হোল স্কয়ার লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। তাহলে এম বাই এ স্কোয়ার সমান আর কিউব সাইন স্কোয়ার ডেল আর ডেল থিটা বলা যাবে নাকি যাবে না? জি যায়। যাবে। হুম, ওই যে জি। আর স্কোয়ার এবং আর গুণ দিয়ে আর কিউব করেছে, আর বাকিগুলো তো সব ঠিক আছে। সাইন। আর সাইন থিটা হোল জি। স্কোয়ার কে সাইন স্কোয়ার থিটা লিখে দিচ্ছি, ডেল আর ডেল থিটা লিখেছি। এখন খেয়াল করো, এখানে চলক কয়জন? দুইজন। কে কে? ডেল আর এবং ডেল থিটা। ডেল থিটা। তাহলে আমি যখন সমগ্র পাশের চার্জ ভ্রামক বের করব, তখন আমার কিন্তু দুইবার ইন্টিগ্রেশন করা লাগবে, যেহেতু ডেলার আছে। বুঝছো? এখন আমি ক্ষুদ্র অংশটার চেষ্টা করতেছি। এই যে আমার কাছে যে ফাঁস দেয়া আছে, যে লুপটা দেয়া আছে, সেই লুপটা ছিল এরকম, যে লুপটা দেয়া ছিল সেটা এরকম, এটার আমি উপরের অংশে ক্ষুদ্র একটা অংশ নিয়েছি।
এবং এইটাকে আমি সমগ্র ধরে কাজ করতেছি, তাহলে এই ধরনের কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, এই ধরনের কয়টা অংশ আছে? আমি যদি পুরাটা বের করি তাহলে এই ফাঁস কতটা আছে, এই ফাঁসের অর্ধেক কতটা আছে? চারটা আছে। তাহলে আমি কি দিলাম? 4 দিয়ে গুণ দিব। বুঝছো না বুঝো নাই? জি, যেহেতু বুঝছি। চলক দুইজন, ডেল আর এবং ডেল থিটা হিসাবে তাদেরকে পরিবর্তনটা বোঝানো হয়েছে, তাহলে একবার থিটার লিমিট লিখবো আর একবার আর এর লিমিট। থিটার লিমিট আমরা কত জানি? থিটার লিমিট হচ্ছে 0 থেকে 45। আমরা জানি নাকি জানি না? এই যে একটু আগে এখানে 45 দিয়ে কাজ করেছিলাম, বোঝা গেছে? হুম, জি স্যার। তাহলে থিটার লিমিট হচ্ছে 0 to 45, 0 to 45। 45। এবং ব্যাসার্ধের লিমিট হচ্ছে কত? 0 to r। আর এর লিমিট হচ্ছে 0 to r, তাহলে m/s² গুণ r³ sin² dr dθ। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন m/s² কে আমি বাইরে নিয়ে নিলাম। প্রথম কার ইন্টিগ্রেশন হবে? আর এর ইন্টিগ্রেশন। তাহলে এটাকে আমি ধ্রুবক হিসেবে বিবেচনা করব, এটার ইন্টিগ্রেশনের কথা চিন্তাই করব না। আমি শুধু r³ ইন্টিগ্রেশন করব। r³ ইন্টিগ্রেশন কত হয়? r4/4 হবে। r4/4 হবে না? জি স্যার। ওকে, তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে, r² সমান কত ছিল প্রশ্নে? r² সমান a² cos টু স্কোয়ার। থিটা। তাহলে আর স্কোয়ার। সমান কত? a cos টু থিটা এর রুট হবে, এটা সেজন্য আর এর জি স্যার। বদলে a√cos2 থিটা বসালাম এবং আর এর ইন্টিগ্রেশন করলাম। আর এর ইন্টিগ্রেশন করলে কত হবে? r⁴ আসবে। বুঝেছো? r⁴/4 এবং মান বসাই দিলাম, প্রথমে আপার লিমিট পরে লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট যদি লরম। বসাই, তাহলে দেখো এই মানটা যখন বসাবো কত আসবে? a√cos2 থিটা এর পাওয়ার কত আসবে? 4 আসবে নাকি আসবে না? জি স্যার। জি। আসবে, -0। আর এই যে 4 যেটা ছিল, হ্যাঁ, এই 4টা এই 4 এর সাথে কাটা গেল, তাহলে 4 কিন্তু নাই। বোঝা গেছে? আমাদের কাছে এরপরে জি কি থাকতেছে? এরপরে এই মানটা শুধু থাকতেছে কত? sin² সাইন স্কোয়ার থিটা ডি থিটা। থিটা। লিমিট থাকবে 0 to π/4 m/s², এটা আছে। ওকে, এখন m/s², a⁴ 0 to π/4, এটা হবে কত? cos²2 থিটা sin²থিটা dθ লেখা যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। যাবে। এখন খেয়াল করো, ইন্টিগ্রেশন করতে গিয়ে যে ঝামেলাটা লাগবে, এখানে আছে 2 থিটা আর এখানে আছে কত? থিটা। আমার কাজ হচ্ছে তাদেরকে সেম অ্যাঙ্গেলে নিতে হবে। cos2 থিটাকে ভাঙতে হবে, অথবা sin থিটাকে আলাদা করতে হবে। আমি cos2 থিটাকে, এই sin2 থিটার এখানে আমি এখানে 2 দেই, এখানে 2 দেই, তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারি? 2 sin² থিটা সমান কত? 1 - cos2 থিটা লিখতে পারি, লিখতে পারি। জি, জি লেখা তাহলে যায়। তাহলে m/2 স্কোয়ার, না স্কোয়ার তো কাটা যাবে, উপরে থাকবে, উপরে স্কোয়ার থাকবে শুধু। 2 এখানে m/2 স্কোয়ার হবে, কারণ এই 4 আর এটা কাটা যাবে। ওকে, তাহলে আমি এখানে 0 to π/4 cos²2 থিটা 1 - cos2 থিটা dθ লেখা যাবে নাকি যাবে না? এটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, এখন লেখা যাবে। cos²2 থিটা দিয়ে 1 কে গুণ দাও, cos²2 থিটা, cos²2 থিটা দিয়ে cos2 থিটাকে গুণ দাও, cos³ থিটা আসবে। আসবে জি স্যার। নাকি আসবে না? আসছে। এখন আমি লিমিট পরিবর্তন করব, 2 থিটা সমান জেড ধরবো, তাইলে 2d থিটা সমান কত? dz। আমার থিটা পরিবর্তন হয়ে কত হয়েছে? জেড হয়েছে, তাহলে লিমিট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি লিমিট এখন 0 থেকে 45 থেকে না হয়ে 0 থেকে 90 হবে, cos²z cos³ z। আসছে? হুম। জি জি স্যার। স্যার। এখন আমি গামা বিটা, এই যে এই পাশে সূত্র লিখে রাখছি, গামা বিটা সূত্র অ্যাপ্লাই করব।
গামা বিটার সূত্র, যেহেতু আমার সাইন নাই, তাহলে সাইনের যে পাওয়ার সেটাকে জিরো হিসেবে বিবেচনা করবো, যেহেতু এখানে কস দেয়া আছে। তাহলে সাইনের পাওয়ার যদি জিরো বিবেচনা করি, তাহলে জিরো প্লাস, এই যে পি মানে জিরো, জিরো প্লাস 1/2, তার মানে হাফ। এই দেখো গামা হাফ আসবে। আর এটার জন্য কত, 3/2 আসবে। এই সূত্রটা অ্যাপ্লাই করছি। পুরাটা লিখে দিব না বোঝা যাচ্ছে এটা? এটা কি ভেঙে লিখে দিব না বোঝা যাচ্ছে? হুম, স্যার একটু লিখে দিলে আচ্ছা, ভালো আমি হবে। ওকে, আমি লিখে দিচ্ছি, দেখো। আমার কাছে প্রথমে আমি এই অংশটা লিখি। ওকে। জি। দেখ, আমার কাছে আহ m/s²/4, আমার কাছে এইটারটা করো, কজ স্কোয়ার কত, জ্যাক, এরপর কত হচ্ছে সাইন, জিরো আছে। নিয়ম কি, সাইনের পাওয়ারের সাথে এক যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে জিরোর সাথে এক যোগ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, হাফ হবে। তাহলে প্রথমে আসবে গামা হাফ। পরে কি হবে, কজের পাওয়ারের সাথে এক যোগ করে 2 দিয়ে ভাগ, কজের পাওয়ার কত বলতো, 2। 2 এর সাথে এক যোগ করলে কত হবে, 3। 3/2 গামা হবে নাকি হবে না? নিচে কি হবে। আসবে, 2 ইন্টু, দেখো এখানে সূত্রটা খেয়াল করো, পি প্লাস কিউ প্লাস 2, তাহলে পি এর মান কত, 0। কিউ এর মান কত, 2, প্লাস 2/2 এর গামা, তার মানে কত, 4/2, অর্থাৎ 2 এর গামা বলা যায় নাকি যায় না? এখানে 2 গামা। জি, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, জি, জি স্যার। ক্লিয়ার? মাইনাস, জি। পরেরটার জন্য লিখবো এখন কিউবের চলে, যেহেতু সাইন নাই, যে থাকবে না তার জন্য দিব গামা হাফ, যে আছে তার জন্য কি দিতে হবে, তার জন্য দেখো নিয়ম কি, কিউ+1/2, তাইলে 3-এর সাথে এক যোগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে গামা 2, দেখো গামা 2 চলে আসছে। এখন নিচে কি হবে, 2 ইন্টু, কত হবে, পি+কিউ+2, পি এর মান 0, কিউ এর মান কত, 3, তাহলে 3+2, তার মানে কত, 5/2 গামা লেখা যাবে নাকি যাবে না? এই লাইনটুকু জি। আমাকে বলো ক্লিয়ার কিনা। হুম, জি স্যার। ক্লিয়ার? জি। এখন আমরা গামা n+1 সমান n×গামা n, এটা আমাদের সূত্র, সেকেন্ডের পেয়েছি। অর্থাৎ নিয়ম কি, গামার ভিতর থেকে কাউকে বাইরে নিয়ে আসতে হলে এক কম দিয়ে বাইরে নিয়ে আসতে হবে। এখানে কত আছে, n+1 আছে, বাইরে যদি নিয়ে আসতে চাই তাহলে n+1 থেকে এক কম, n×গামা n লিখতে হয়। তাহলে আমি 3/2 কে বাইরে নিয়ে আসতে চাই, 3/2 গামাকে বাইরে নিয়ে আসতে চাই, তাহলে তার এক কম লিখতে হবে, 3/2 এর কম কত, হাফ, ইন্টু গামা হাফ। তাহলে 3/2 গামা সমান হাফ ইন্টু গামা হাফ, হাফ ইন্টু গামা হাফ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? বুঝেছি, বুঝেছি না আবার বলবো? মনে করো 3/2 গামা আছে, 3/2 গামা আছে, এটা যদি আমি গামার বাইরে আনতে চাই, তাহলে 3/2 এর থেকে এক কমাও, 3/2 থেকে এক কমাও, তাহলে কত হবে, 3 - 1 সমান কত হবে, হাফ হবে। তার মানে 3/2 কে যদি গামার বাইরে নিয়ে আসতে হয়, তাহলে হাফ ইন্টু গামা হাফ হবে। এই দেখো, যে বাইরে আসবে সে কিন্তু আবার ভিতরে গামার ভিতরে বসতেছে, তাহলে তুমি এক কম বাইরে নিয়ে আসছো, আবার ভিতরে সেই বসাবো, তাহলে হাফ ইন্টু গামা হাফ হবে। জি। ওকে, আর এই হাফ যা আছে তাই রাখি। নিচে 2 কে যদি, গামা 2 কে যদি বাইরে নিয়ে আসতে পারো, তাহলে গামা 2 সমান কত, 1×গামা 1 লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। গামা 1 জি স্যার। মানে 1, তাহলে এখানে থাকবে এই যে, এটা থাকবে যে, এই যে 2 থাকলো, আর এটার জন্য 1 দিল। ওকে, এখন এটাতে আসো, গামা 2 এটা রাখলাম, গামা হাফ রাখলাম, নিচে 2 আছে রাখলাম। এখন 5/2 কে বাইরে নিয়ে আসতে চাই, তাহলে 5/2 এর এক কম, 5/2 থেকে এক কম দাও, তাহলে কত হবে, 3/2। তাহলে 3/2, গামা 3/2 লিখতে পারি নাকি পারি না?
জি স্যার গামা লিখলাম। 5/2 কে আমি যদি 3/2, গামা 3/2 লিখলে কারো কোনো আপত্তি আছে কিনা? স্যার এখন আবার 3/2 কে যদি বাইরে নিয়ে আসতে চাই তাহলে বলতে হবে 3/2 বাইরে আনার নিয়ম কি? গামা হাফ, হাফ ইন্টু গামা হাফ। তাহলে 3/2 ইন্টু হাফ ইন্টু গামা হাফ লেখা যায় কিনা? যায় নাকি আবার বলবো? জি তাহলে এই গামা হাফ কাটা গেল, বোঝা গেছে? এই দুই কাটা গেল, তাহলে থাকলো কত? 3/2। এই যে 3/2 থাকলো। আর গামা টু মানে আরেকটা জিনিস মনে থাকে যেন, গামা এন সমান গামা n+1 সমান ফ্যাক্টোরিয়াল এন, এটা মনে থাকে যেন। গামা n+1 সমান কত? ফ্যাক্টোরিয়াল 1। তাহলে গামা 2, গামার ভিতর থেকে বাইরে নিয়ে আসতে গেলে ফ্যাক্টোরিয়াল কত লিখতে হয়? 1, এক কম লিখতে হয়। তাহলে 2 থেকে এক কম ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, এই 1 বসাইছি। গামা 2 মানে হচ্ছে কত? গামা গামা 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, গামা 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। এই যে গামা 2 মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। আর এই 2 আছে, এটা বসাইলাম এখানে। গামা হাফ দুইটা আছে। আর একটা জিনিস মনে থাকে যেন, গামা হাফ সমান √পাই, গামা হাফ সমান √পাই। তাহলে গামা হাফ √পাই দুইবার বসাবো। √পাই দুইবার বসালে কত আসবে? পাই আসবে। এটাকে সরল ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে সবার 2 উপরে চলে আসবে, এইভাবে আসবে। এই হিসাবটা ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। ওকে, এই হচ্ছে উত্তর। এবং তোমাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। তাহলে মুভমেন্ট অফ ইনার্শিয়াতে যদি তুমি পড়তে চাও, তাহলে আমি সাজেস্ট করব এই অঙ্কটা ভালোভাবে করবা। এই অঙ্কটা ভালোভাবে করবা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা ভালোভাবে করবা, বড় প্রশ্নের জন্য বলছি। তারপর উপপাদ্য 2, উপপাদ্য 1, হ্যাঁ, এই এটা স্যার তিনটা মনে হয় গতবার। এই তিনটা ভালো রকম শেষ করলে এই চ্যাপ্টার থেকে 10 নিশ্চিত থাকবে। ওকে, বা 10-এর বেশিও থাকতে পারে। আর ছোট প্রশ্ন তো যেটা আছে পড়াইছি সেগুলো দেখবা। এই তিনটা বড় প্রশ্ন পড়লে একটা অবশ্যই অবশ্যই কমন। বুঝেছি আমরা? জি স্যার। জি স্যার। ওকে, আমরা চ্যাপ্টার 6 একটু পরে পড়বো, চ্যাপ্টার 6 পরে পড়বো। চ্যাপ্টার 6 এর আগে আমরা চ্যাপ্টার 7-এ যাব। চ্যাপ্টার 7, ফিক্সড অ্যাক্সিস মোশন, মোশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস। ওকে, মোশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস। ওকে। জি স্যার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মোশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস এর শীট। তোমাদের কিন্তু এই দুইটা চ্যাপ্টার শীট দিয়ে দিয়েছি। এই টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই থিওরিটা। ওকে, বলছে কি? বলছে যে নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান একটি ধীর বস্তুর গতির সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা থাকবে এরকম, ধীর বস্তুর গতির সমীকরণ নির্ণয় করো, অথবা বস্তুর গতিশক্তির বর্ণনা দাও। স্থির অক্ষের সাপেক্ষে ভর ভর বেগের এখানে ভর বেগের ভ্রামক নির্ণয় করো। প্রশ্নটা এইভাবে থাকতে পারে, অর্থাৎ স্থির বস্তুর গতির সমীকরণ অথবা স্থির অক্ষের সাপেক্ষে বস্তুর ভ্রামক নির্ণয় করো। প্রশ্নটা থাকবে এইভাবে। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করো, মনে করি সমতলের উপর অজেট রেখার সাপেক্ষে অর্থাৎ আমার কাছে, ধরো এটা হচ্ছে অজেট রেখার সাপেক্ষে শূন্য অবস্থিত একটি সমতল এ ও জেড, একটা সমতল আছে এ ও জেড, একটা সমতল আছে। ঠিক আছে, ধরি বস্তুর সাথে আবদ্ধ অন্য যে কোনো জেড ও সমতল
এ ও জেড এর সমতলের সাথে, এখন দেখো এই সমতলের সাথে আরেকটা সমতল, ধরো আরেকটা সমতল আছে এইভাবে, সে এরকম, এটা কি, জি ও জেড, জি ও জেড একটা সমতল আছে, এবং এই দুইটা সমতল এখানে থিটা কোণ তৈরি করে। বোঝা গেছে? জেড এর সাথে স্যার। থিটা, মনে করি এম ভরের একটা বস্তু, এম ভর বিশিষ্ট একটা বস্তু কণা আছে, পি বিন্দুতে আছে, পি বিন্দু অজেড রেখার সাথে। এখন একটা বস্তু আছে মনে করো এখানে, ধরো এখানে একটা বস্তু আছে পি বিন্দু। এখন এই পি বিন্দুর ভর হচ্ছে কত, এম, পি বিন্দুর ভর হচ্ছে এম, এবং সে অজেড রেখার সাপেক্ষে কিউ ও জেড সমতল তৈরি করে। ধরো আরেকটা সমতল এরকম, কিউ ও জেড সমতল তৈরি করে, ঠিক আছে, যা এই পুরাটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, ফাই তৈরি করে। পুরাটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, ফাই তৈরি করে। তাহলে দেখো, এ ও জি কোণ সমান কত ছিল প্রথমে, এ ও জি কোণ সমান থিটা ছিল। এখন হচ্ছে এ ও কিউ সমান কত, ফাই, এতটুকু আছে, ঠিক আছে। তাহলে কিউ ও জেড এবং জি ও জেড, দেখো কিউ ও জেড এবং জি ও জেড, এই কোণটা, এই কোণটা, এই কোণটাকে আমরা নাম দিলাম আলফা, এই কোণটাকে নাম দিলাম কত, আলফা, ঠিক আছে। আলফা। এবং এই আলফাটা সেম, আলফা হচ্ছে ধ্রুবক, আলফা একই পরিমাণ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, এই যে দেখো, পুরাটার নাম কত ছিল, পুরাটার নাম ছিল ফাই, পুরাটার নাম ছিল ফাই, পুরাটার নাম ছিল ফাই, প্রথম কোণটার নাম দিয়েছি কত, থিটা। তাহলে ফাই মাইনাস থিটা সমান কনস্ট্যান্ট লিখতে পারি কিনা, কারণ আমি কি বলছি, এই কোণটা সবসময় ফিক্স থাকবে, এই কোণটা যে তাদের দুইজনের মিলে যে কোণটা তৈরি হবে সেটা পার্থক্যটা সবসময় ফিক্স থাকবে। তাহলে থিটা মাইনাস ফাই সমান কনস্ট্যান্ট বলা যাবে নাকি যাবে না, এই যে একই থাকবে। কি বলছে, আচ্ছা। অজেড রেখার সাপেক্ষে আবর্তনের ফলে আলফা কোণের পরিমাণ একই থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা, বুঝছি। জি স্যার। ওকে, এখন যেহেতু আমি সময়ের সাপেক্ষে তাদেরকে কোণগুলোকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কত আসবে, ডি ফাই ডিটি, থিটাকে করলে কত হবে, মাইনাস ডি থিটা ডিটি সমান কত আসবে, ধ্রুবকের ডিফারেন্সিয়েট করলে কত আসবে, জিরো আসবে, আসবে নাকি আসবে না। স্যার। স্যার। এখন আমি ডি ফাই ডিটি সমান ডি থিটা ডিটি লিখতে পারি কিনা। জি স্যার। তাহলে এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কত হবে, ডি স্কোয়ার ফাই ডিটি স্কোয়ার সমান ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার, বলা যাবে নাকি যাবে না। তাহলে এই স্যার। লাইনটুকু আমাদের ক্লিয়ার কিনা দেখ, জি ক্লিয়ার। স্যার। জি। জি ওকে, এখন দেখো কি বলছে, আবর্তন অজেট হতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে পি এন সমান আর, এই যে এখান থেকে জেড অক্ষের দূরত্ব, পি বিন্দু থেকে জেড অক্ষের দূরত্ব, সেটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব, পি এন হিসেবে বিবেচনা করব। তাহলে এই দূরত্বটা আমি দিলাম পি এন, এবং এই দূরত্বের নাম দিলাম আর, ঠিক আছে। পি বিন্দুটি আবর্তনের ফলে কি তৈরি করবে, যেহেতু এইগুলো ঘুরতেছে তাইলে পি বিন্দু তো এদের সাথে সমান এরকম ঘুরবে, ঘুরবে না, অক্ষটা এরকম থাকবে, অক্ষের চারপাশে সেরকম ঘুরবে, অর্থাৎ এই অক্ষ অক্ষের চারপাশে সেই রকম ঘুরতেছে। তাহলে কি তৈরি করবে, একটা বৃত্ত তৈরি করবে, অক্ষের সাপেক্ষে সে একটা বৃত্ত তৈরি করবে, যার কেন্দ্র কোথায় থাকবে, যার কেন্দ্র থাকবে এন বিন্দুতে, এবং ব্যাসার্ধ হবে কত, আর। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখ, ব্যাসার্ধ আর এবং কেন্দ্র এন বিন্দুতে অবস্থিত হবে, এই কথাটা ক্লিয়ার কিনা দেখ, ক্লিয়ার। স্যার।
ওকে, তাহলে পিএন বরাবর ত্বরণ, ব্যাসার্ধ বরাবর ত্বরণ আর ডি থিটা ডিটি হোল স্কয়ার, আর ব্যাসার্ধের লম্ব বরাবর ত্বরণ আর ডি স্কয়ার থিটা ডিটি স্কয়ার। বুঝেছি না বুঝিনি? জি স্যার। এটা কেন আসছে? কারণ আমরা সেকেন্ড চ্যাপ্টারে যে পড়েছিলাম মনে আছে, সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম ব্যাসার্ধ বরাবর ত্বরণ, ব্যাসার্ধ বরাবর জি ত্বরণ, স্যার। এবং কি পড়েছিলাম না ত্বরণটা কিরকম ছিল? ত্বরণটা ছিল এরকম, ব্যাসার্ধ বরাবর ত্বরণটা ছিল এরকম, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কোয়ার। পড়ছিলাম? জি স্যার। পড়ছিলাম না? এখন দেখো এইখানকার এটাকে বাদ দিয়ে লিখছি, কারণ কি বলতো? কারণ এই যে দুইজন তো সমান, ডি আর ডিটি ব্যাসার্ধের সাপেক্ষে, ব্যাসার্ধ যেহেতু ফিক্সড, ব্যাসার্ধ যেহেতু ফিক্সড তাইলে ব্যাসার্ধ তো ধ্রুবক, ধ্রুবকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এই জায়গাটা তো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কত? আর ডি থিটা ডিটি হোল স্কয়ার, সেজন্য আর ডি থিটা ডিটি হোল স্কয়ার লিখেছি। আবার দেখো, ডি থিটা ডিটি সমান কত? ডি ফাই ডিটি। তাহলে আর ডি ফাই ডিটি হোল স্কয়ার লিখতে পারি নাকি পারি না? জি স্যার স্যার। লেখা যায়। ওকে, আবার ব্যাসার্ধ বরাবর ত্বরণকে আমরা আর ডি থিটা স্কয়ার ডিটি স্কয়ার দ্বারা প্রকাশ করলাম, কারণ দুইবার ডেরিভেটিভ করলেই তো ত্বরণ আসবে। তাহলে এটাকে আমরা এতটুকু লিখলাম। এখন ত্বরণের সাথে যদি আমি ভর গুণ দিই তাহলে কি আসবে? ত্বরণের সাথে ভর গুণ দিলে আসবে বল। সেজন্য দেখো, পি বিন্দুতে পিএন বরাবর বল, যখন বলের কথা বলবো মানে কি হবে? পিএন বরাবর ত্বরণ যেটা ছিল তার সাথে এম গুণ দিয়ে দিব, কারণ বল সমান কত? ভর গুণ ত্বরণ। তাহলে আমার এখানে কি দেওয়া আছে? পিএন বরাবর ত্বরণ দেওয়া আছে, তার সাথে আমি বল গুণ দিয়ে ত্বরণ বের করলাম, এই বল বের করলাম। এতটুকু ক্লিয়ার? পিএন এর উপর লম্ব বরাবর বল, বুঝেছি না বুঝিনি? এম আর জি স্কয়ার ডি থিটা ডিটি হোল স্কয়ার, বুঝেছি? জি এতটুকুই স্যার। স্যার ক্লিয়ার? এখন আমি প্রথমে ত্বরণ বের করলাম, তারপরে বল বের করলাম, এখন হবে ভ্রামক। ভ্রামক বের করার নিয়ম কি? বল গুণ, বল গুণ লম্ব দূরত্ব। ভ্রামকের সূত্র হচ্ছে ভ্রামক সমান বল গুণ কি? লম্ব লম্ব দূরত্ব। দূরত্ব। তাহলে বল আমরা পেয়েছি, লম্ব দূরত্ব মানে কি? এই দূরত্বটা কতটুকু? আর ব্যাসার্ধ। তাহলে বলের সাথে আর গুণ দিলে কি আসবে? ভ্রামক আসবে। তাহলে ভ্রামক কতটুকু আসলো? এম আর স্কোয়ার ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার আসলো নাকি আসলো না? জি স্যার। এতটুকু বুঝেছি, এতটুকু বুঝেছি। এটা কার ভ্রামক বের করতেছি? খালি এপি বিন্দুতে এম যে ভর বিশিষ্ট বস্তু আছে সেজন্য এম দিছি। এখন সমগ্র বস্তু যদি বের করি তাহলে এখানে সামেশন দিতে হবে। জি স্যার। তাহলে দেখো, অজের অক্ষের সাপেক্ষে সমগ্র বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলো ভ্রামক। তাহলে সমগ্র কথাটা লেখা থাকার কারণে আমি সামেশন দিব। বুঝেছি জি স্যার। না বুঝিনি? জি স্যার। বুঝেছি। জি স্যার জি ওকে, স্যার। এখন দেখো তাহলে আমরা কিভাবে লিখতেছি। আমরা লিখতেছি এম সামেশন অফ এম আর স্কোয়ার ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার। এটা সমগ্র বস্তুর ভ্রামক নাকি? ওকে, সমগ্র জি বস্তুর স্যার। ভ্রামক। ভ্রামক। এখন আমরা সামেশন অফ এম আর স্কোয়ার সমান কত? আই জানি নাকি জানি না? আমার শুরু করতে জানি। জানি নাকি? এখন জি এটাকে স্যার। এম কে স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এম হচ্ছে বস্তুর ভর। সামেশন বাদ দিয়ে যদি আমি লিখি তাহলে স্মল এম এবং সামেশন বাদ দিয়ে ক্যাপিটাল এম আসবে, আর আর এর বদলে তখন কে স্কোয়ার দিব। কে কে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। কে কে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। আমার কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার কিনা দেখ। তাহলে জি আমি স্যার। এই যে সামেশনটা বাদ দিয়ে যখন লিখবো তখন আমি দিব এম কে স্কোয়ার
ডি স্কোয়ার থিটা এটি স্কোয়ার। কারো কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, এখন অজেড অক্ষের সাপেক্ষে ক্রিয়াশীল বস্তুর ভ্রামক, ঠিক আছে, আমরা এটা পেলাম। ঠিক আছে, আমরা মাঝখানে 7 নাম্বার চ্যাপ্টার পড়তেছি, 6 নাম্বার চ্যাপ্টার বাদ দিছি। 6 নাম্বার চ্যাপ্টারে একটা থিওরি আছে যাকে বলা হয় ডিএলএমবার্ট নীতি। ডিএলএমবার্ট নীতি অনুসারে অক্ষ বরাবর কার্যকর বলে মোট ভ্রামক এবং প্রযুক্ত বলের ভ্রামক কি হবে? সমান হবে। ঠিক আছে, এখন দেখো, এই ভ্রামকটাকে আমরা এল দ্বারা প্রকাশ করব। তাহলে মোট ভ্রামক সমান এল বলতে পারি। এই হচ্ছে আমার প্রমাণ। আমার কথা বুঝেছো? জি স্যার। জি স্যার। এই থিওরিটা ইম্পর্টেন্ট। এখন দেখো, তার একটা অঙ্ক আছে, প্রবলেম 2। ও, এখন খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এটা 3টা স্টেপে থাকতে পারে। ওই যে তোমাদের বইয়ের সাথে আমার থিওরিটার শীটটা একটু মিলিয়ে মিলিয়ে একটু পড়ে নিবা তোমরা। কারণ আমি তো পুরা থিওরিটা পড়াই দিছি, কিন্তু এখানে প্রশ্ন অর্ধেক অর্ধেক থাকতে পারে। ভ্রামক বললে এম কে স্কোয়ার ডি থিটা ডিটি স্কোয়ার প্রমাণ করতে হবে। তারপরে গতিশক্তির জন্য হাফ এম কে ডি থিটা ডিটি হোল স্কোয়ার। বই কি সাথে আছে? জি স্যার, বই আছে। তাহলে 330 পৃষ্ঠার উপপাদ্য 2টা একটু দেখো। উপপাদ্য 1 এবং 3 এই থিওরি কভার হয়ে যায়, উপপাদ্য 2টা দেখো, একটু বুঝছো কিনা এটা বুঝাই দিচ্ছি। বই বের করে একটু। স্যার, সায়েন্স নিবেন? ইয়েস, ইয়েস, বের করেছো? দেখো, বের না জি করলেও স্যার। আমি বলে দেই তোমাকে। যদি গতিশক্তি বলে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুর গতিশক্তি নির্ণয়, তোমাকে বলবে ওকে। যে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুর গতিশক্তি নির্ণয়। অক্ষের সাপেক্ষে বস্তুর গতিশক্তি নির্ণয়। গতিশক্তি নির্ণয়। ওকে, এখন দেখো, আমাদের বেগ কত ছিল? বেগ হচ্ছে আর। এখন দেখো, ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা কি জানা আছে তোমাদের? ভি ইকুয়াল টু ভি ইকুয়াল ওমেগা টু আর ভি জানা ইকুয়াল টু আছে? জি স্যার। জি স্যার। জানা আছে। আবার ওমেগা সমান কত? ওমেগা ওমেগা সমান ইকুয়াল হচ্ছে ডি থিটা ডিটি। কৌণিক বেগে লেখা হবে ডি থিটা ডিটি।
ওকে, কৌণিক বেগকে আমরা ওমেগা ইকুয়াল টু ডি থিটা ডিটি দিয়ে প্রকাশ করি। তাহলে বেগ ভি সমান আর ডি থিটা ডিটি, এটা বলতে পারি। এখন গতিশক্তির সূত্র কি? গতিশক্তি সমান হাফ সামেশন এম ভি স্কয়ার। লেখা যায়, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। তাহলে আমরা যদি এটা এখানে লিখি, তাহলে কত আসবে? হাফ সামেশন অফ এম থাকবে, ভি সমান কত? আর ডি থিটা ডিটি এর হোল স্কয়ার। তাহলে কত হবে? হাফ সামেশন অফ এম আর স্কয়ার ডি থিটা ডিটি এর হোল স্কয়ার। এখন আমরা ডি থিটা ডিটি হোল স্কয়ার সেটা সামেশনের বাইরে নিয়ে আসি। তাহলে ইন্টু হাফ সামেশন অফ এম আর স্কয়ার, এম আর স্কয়ার সমান হাফ আই ডি থিটা ডিডি হোল স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। এবং আমরা এটাকে চক্রগতির ব্যাসার্ধ আকারে যদি প্রকাশ করি, তাহলে আমরা এটাকে এইভাবেও দিতে পারি, হাফ এম কে স্কয়ার ডি থিটা ডিটি হোল স্কয়ার। ঠিক আছে। জিপু স্যার, স্যার না তো স্যার, কিসের মিটিং? আচ্ছা, আসবো দুপুরে, এমনিতেই আসবো, একটার পরে না? হ্যাঁ আসবো, এমনিতেই আসবো। না। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, আমরা বেগ সমান বি ইকুয়াল টু ওমেগা আর জানি। ওমেগা সমান আমরা কত জানি? ডি থিটা ডিটি। তাহলে বেগকে আমরা আর ডি থিটা ডিটি লিখতে পারি কিনা। এখন গতিশক্তি সমান কত আমরা জানি? হাফ এম বি স্কয়ার, আমরা জানি। এখানে ভি এর মান কত? ভি সমান কত? আর ডি থিটা ডিটি হোল স্কয়ার। এটা দিলাম। ডি থিটা ডিটি হোল স্কয়ার কে বাইরে নিয়ে আসলাম, তাহলে সামেশন অফ এম আর স্কয়ার। আর এম আর স্কয়ার কে কত দিতে পারি? আই দিতে পারি। আই কে আমরা চক্রবর্তী ব্যাসার্ধ আকারে যদি প্রকাশ করি, আই কত কত হবে? এম কে স্কয়ার। তাহলে কত লিখতে পারবো? হাফ এম কে স্কয়ার ডি থিটা ডিটি। এটা হচ্ছে স্থির অক্ষের সাপেক্ষে বস্তুর গতিশক্তির সূত্র। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি। ওকে, এখন পরের প্রশ্নটায় যাই আমরা। হ্যাঁ, এটা ছোট প্রশ্নের জন্য আসতে পারে। ঠিক আছে, এটা একটু দেখে নাও। একটি কঠিন বস্তু মধ্যাকর্ষণে হবে, মধ্যাকর্ষণে একটি নির্দিষ্ট অনুভূমিক অক্ষের চারদিকে তুলে দেখাও যে একটি ক্ষুদ্র পূর্ণ দোলন কালে
দোলনকাল হবে 2π√/k²/hg, যেখানে কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, নির্দিষ্ট অক্ষ এবং বস্তুর জড়তার কেন্দ্রের দূরত্ব হচ্ছে h। ওকে, তাহলে খেয়াল করো, আমরা যদি এর চিত্রটার কথা চিন্তা করি, মনে করো তোমার কাছে একটি কঠিন বস্তু আছে এবং সে, ধরো কঠিন বস্তুটা ধরো এরকম, এবং সে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে অনুভূমিক অক্ষের চারদিকে কি হবে, দুলছে। ধরো সে এই অনুভূমিক অক্ষের চারদিকে দুলতেছে, দুলার কারণে কি হবে, সেখানে একটা কৌণিক কোণ তৈরি করবে। এই কোণটা হচ্ছে একটা উল্টেছে, সেটা এখানে একটি কোণ তৈরি করবে, যার ভরকেন্দ্র থেকে, ভরকেন্দ্র হচ্ছে জি, জি থেকে তার ওজনটা নিচে দিকে কাজ করবে, ওজন কত, mg, এটা নিচে দিকে কাজ করবে। তাহলে মনে করি বস্তুটির উপর জড়তা কেন্দ্র জি গামী এবং আবর্তনের সাথে লম্বিক দিকে উভয় সমতলে কাগজের উপর সমতল, এবং এই সমতল নির্দিষ্ট বিন্দুকে ছেদ করে। ও এ হচ্ছে, ও এ হচ্ছে খাড়া রেখা, ঠিক আছে, ও এ হচ্ছে খাড়া রেখা, এবং ও জি হচ্ছে খাড়া রেখা, এবং ও জি দ্বারা অন্তর্গত কোণ হচ্ছে থিটা, অন্তর্গত কোণ। তাহলে বস্তুর সাথে আবদ্ধ একটি তল এবং শূন্য বস্তু একটি স্থির তলের অন্তর্গত কোণ হবে কত, থিটা হবে। বস্তুর ওজন mg, জাতীয় কেন্দ্র টি এর বরাবর ক্রিয়াশীল, তাহলে ভ্রামক হবে এল, এবং এল সমান কত, ভ্রামক এল মানে কি হবে, ভর গুণ লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে ভর কত হবে, ভর হচ্ছে, আমরা mg ওজনের ভ্রামক, ভ্রামক হচ্ছে mg, ঠিক আছে। ভ্রামকের জন্য কি লাগবে, বল, এটা হলো বল। এখন এখান থেকে দূরত্ব, এখান থেকে এই নির্দিষ্ট একটা দূরত্ব কি এরকম হিসাব করো, এটা মনে করো এই, এই পুরা টোটাল মাপ চেয়েছি, এই দূরত্বটা বের করতে চাও, তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, এই দূরত্বটা যদি বের করতে চাই, আমরা সমকোণী ত্রিভুজের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে লম্ব দূরত্ব, মনে করো জিএল বের করতে চাই, তাহলে জিএলটা উপরে রাখবো, ও জি এর মান জানা আছে, সমান কত, সাইন থিটা দিতে পারি। তাহলে জিএল সমান ও জি সাইন থিটা সমান কত হবে, এইচ সাইন থিটা, তাহলে এইচ সাইন থিটা দিস। একটু আগে আমরা কি পেয়েছি, নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ভ্রামকের সূত্র কি ছিল, ভ্রামকের সূত্র ছিল ডি স্কয়ার থিটা ডিটি স্কয়ার এম কে স্কয়ার সমান, এল জানি, এল মানে কত, মাইনাস এম জি এইচ সাইন থিটা। এখান থেকে কাটাকাটি দিলে কত আসবে, ডি স্কয়ার থিটা ডিটি স্কয়ার, এম এম কাটা, মাইনাস gh/k² sin থিটা। এখন থিটা যদি খুব ছোট হয়, থিটা যদি খুব ছোট হয়, তাহলে সাইন থিটা সমান থিটা, এটা কি জানা আছে? থিটা যদি খুব ছোট হয়, তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, থিটা লিখতে পারি। তাহলে আমরা লিখবো ডি স্কয়ার থিটা ডিটি স্কয়ার সমান মাইনাস gh/k² এরকম আসবে। এখন এটা সিম্পল হার্মোনিক মোশনের সমীকরণ, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ। সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ কি ছিল, টি স্কয়ার এক্স ডিটি স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স ছিল না, ওইটার সাথে এটার জি মিল স্যার। আছে কিনা? তাহলে এটাকে আমরা কি ওমেগা স্কয়ার হিসেবে বিবেচনা করতে পারি। আমাদের জি তুলনটা সমান কত, টি সমান কত, 2π/ওমেগা। তার মানে কি, আমি যদি এখানে দুলনকাল হিসেবে ব্যবহার করি, এটাকে আমি কি হিসেবে বিবেচনা করেছি, ওমেগা স্কয়ার সমান gh/k, তাহলে ওমেগা সমান কত হবে, gh/k² এর হবে, ওইটা বসাই দিচ্ছি। একেবারে সহজ অঙ্ক, ছোট প্রশ্নের জন্য। এতটুক বোঝা গেছে কিনা দেখ। জি ওকে, স্যার। জি স্যার। জি স্যার। এটা লাস্ট অঙ্ক, এটা দেখে নেই। এরপরে আরো দুইটা অঙ্ক থাকবে, এটা আমি এমনি আলাদা করে ভিডিও করে দিয়ে দিই। দেখো কি বলছে, এটা হচ্ছে উদাহরণ 5, খুব ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে। এম এবং 2a দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দণ্ড, একটা সুষম দণ্ড একটি নির্দিষ্ট অক্ষে স্থির প্রান্তে চতুর্দিকে মুক্তভাবে ঘুরতে পারে। উল্লম্ব অবস্থান হতে ওমেগা কৌণিক বেগে দণ্ডটি ঘুরতে শুরু করলে পরবর্তী গতি আলোচনা করো, এটা বের করার জন্য বলছে। মনে করি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে তার জাতীয় ভ্রামক হচ্ছে এল,
তাহলে আমরা গতির সমীকরণ কি জানি? আমরা জানি যে গতির সমীকরণ এম কে স্কোয়ার ডিসপ্লেট থিটা। থিটা টি স্কোয়ার সমান এম, এটা আমরা জানি। জি এখন স্যার। আমি আমার বস্তুর ভর এখানে কত দেয়া আছে? বস্তুর ভর দেয়া আছে স্মল এম, তাহলে ক্যাপিটাল এম এর বদলে আমি দিব স্মল এম। ওকে, এখন আমরা যখন কি করছি, ওমেটা বিন্যাসে করছি, তখন কি একটা অক্ষের, একটা দণ্ডের প্রান্ত বিন্দুতে অক্ষ বিবেচনা করলে জড়তার ভ্রামক পেয়েছিলাম, মনে আছে? জি স্যার। জড়তা একটা নির্দিষ্ট বিন্দুর প্রান্ত বিন্দুতে অক্ষ বিবেচনা করে যদি আমি জড়তার ভ্রামক বের করি, তাহলে তখন সূত্রটা ছিল আই সমান ছিল তখন ওয়ান থার্ড গুণ ভর গুণ দূরত্বের বর্গ। তার মানে কি, দূরত্ব কত? আমাদের দূরত্ব 2a, এই ল্যাটিটিউডের দূরত্ব 2a স্কয়ার। ওকে, এটা ছিল আমাদের সূত্র। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমি আই সমান প্রান্ত বিন্দুতে যদি অক্ষ বিবেচনা করি, তাহলে আমাদের সূত্র ছিল আই ইকুয়াল টু ওয়ান থার্ড এম গুণ 2a স্কয়ার। এখন আবার আই সমান কত জানি? এম কে স্কয়ার জানি, সমান 4 a স্কয়ার m/3 লেখা যায় নাকি যায় না? জি স্যার। তাহলে টিচার লেখা যায়। এখানকার কে স্কোয়ার সমান কত দিতে পারি? 4 a স্কোয়ার/3 দিতে পারি নাকি পারি না? তাহলে এই টিচার যে কে স্কোয়ার এর বদলে আমি দিলাম 4 a স্কোয়ার/3। স্কোয়ার বাই 3। ওকে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। তারপরে জি ডি স্যার। স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার সমান এল এর জন্য ভ্রামক, একটু আগে আমরা ভ্রামকের যখন সূত্র অ্যাপ্লাই করছি, বল গুণ লম্ব দূরত্ব, বল গুণ লম্ব দূরত্ব করার সময় বল কি mg, আর লম্ব দূরত্ব কত? 8 sin থিটা দিয়েছিলাম আগের অঙ্কে, এখন দিব a sin থিটা, কারণ আমার দূরত্ব হচ্ছে কি 2a, 2 এর অর্ধেক, a দিয়ে a sin থিটা। এই যে আগের অঙ্কে কত দিয়েছিলাম খেয়াল করো, আগের অঙ্কে এই যে 8 sin থিটা দিয়েছিলাম। 8 sin থিটা কিভাবে বের বের করতে, কিন্তু এটা এখানে দেখিয়ে দিয়েছি। আমার কত বুঝে গেছে? জি স্যার। তো এখানে 8 sin থিটা না দিয়ে আমি দিব দ্বন্দ্ব, যেহেতু 2 এর অর্ধেকে কাজ করবো, তাহলে কত? 2 a sin থিটা। তাহলে এখানে যারা যারা কাটা যাওয়ার পরে আমার এইরকম একটা সিচুয়েশন তৈরি হবে। কত তৈরি হবে? আমার তৈরি হবে স্কোয়ার থিটা ডি স্কোয়ার সমান মাইনাস 3g 4a 3g 4a sin থিটা। ক্লিয়ার নাকি ক্লিয়ার জি না? স্যার। জি স্যার। ওকে, এখন এইরকম সমীকরণ থাকলে আমরা প্রথম দিকের চ্যাপ্টার গুলোতে পড়েছি কত গুণ দিতে হয়, 2d থিটা dt গুণ দিতে হয়, 2d থিটা dt গুণ দিতে হয়। জি জি, এটা জানা আছে, 2d থিটা dt গুণ দিয়ে কাজ করতে হয়। তাহলে এই পাশের অংশটা কত হবে? d অফ d থিটা dt হোল স্কয়ার। বুঝছি না বুঝি নাই? টিচার আর এই বুঝছি। পাশে আমরা d কত দিতে পারি? 3g/2a cos থিটা। এটা জানা আছে কিনা? জি স্যার। ওকে, তাহলে এখন সমাকলন করো, সমাকলন করলে এই জিনিসটা আর থাকবে না। এই দেখো পরের লাইন এসে নাই, বুঝেছি, ডিডিটি আর নাই। ওকে, টিচার আর এখানে ডিডিটি নাই, সাথে কে আসবে? ধ্রুবক আসবে। ধ্রুবক কত? সি আসলো। এখন আদি অবস্থায় থিটার মান 0, ডি থিটা ডিটি হচ্ছে ওমেগা, ডি থিটা ডিটি ওমেগা, সে প্রশ্নেই বলে দিচ্ছে কত? ওমেগা বেগে ঘুরতেছে। তাইলে কৌণিক বেগ ওমেগা সমান কত আমরা বলতে পারি? ডি থিটা ডিটি। মান বসাই দিব, তাইলে সি এর মান চলে আসবে। তো সি এর মান আমি এখানে বসালাম, এই যে আসলো। এটা পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এখন আমি যদি, দেখো সে কি বলছে, তারা বলছে যে দণ্ডটি ঘুরতে শুরু করলে পরবর্তী গতি আলোচনা করো, টি এর মান বের করতে বলছে। তাহলে টি এর মান বের করার জন্য আমার যে এই ইকুয়েশনটা এতটুকু এসেছে, ঠিক আছে, এই এখান থেকে আমি টি এর মান আলোচনা করার জন্য এখানে আমি থিটা সমান পাই, আর ডি থিটা ডিটি সমান 0 বসালাম। তাইলে ডি থিটা ডিটি এর মান 0, আর থিটা যেখানে দেখবো সেখানে পাই। তাহলে cos থিটার জন্য কত বসাবো? cos থিটার জন্য cos পাই বসাবো। এই যে cos
পাই। তাহলে এখান থেকে ওমেগা স্কয়ার সমান কত? 3g/a। মানগুলো বসালাম, সমাধান করলে এতটুকু আসবে। এই লাইনগুলো কি বলে দেবো না এটা পারবা? এটা যা যোগ বিয়োগ করে এটা আসা পারবো। আর কি। জি। ওকে। এখন এখানে আচ্ছা, আসার পরে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই অবস্থায় আসবে। এরপরে আমি মান বসাবো, তাই এটা পাবো। সেকেন্ড ইন্টিগ্রেশন লন, সেক এক্স এর ইন্টিগ্রেশন কত? লন সেক এক্স প্লাস 10x অ্যাপ্লাই করা হয়েছে। এই দেখো লন, ও আচ্ছা, লন সেক এক্স প্লাস 10x, এটা হচ্ছে লন 10 π/4 প্লাস θ/2 x/2, এই সূত্র অ্যাপ্লাই করেছে। এটা ব্যবহার না করে এটা ব্যবহার করেছে। সেকেন্ড কিন্তু দুইটা সূত্র আছে, এটা ব্যবহার করেছে। এই যে কেন এটা ব্যবহার করা হয়েছে দেখো, প্রমাণে কি দেয়া আছে? লন 10 দেয়া আছে, লন 10 দেয়া আছে, তাহলে লন সেক এক্স এর সূত্র ব্যবহার করা হয়েছে। বুঝা গেছে? মান বসাই দিছি, জি স্যার। চলে আসছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তো দেখো এই জি। চ্যাপ্টারে আরেকটা প্রশ্ন আছে। এই যে কি নাম্বারটা, আহ উদাহরণ 1, সায়েন্স বি বইয়ের উদাহরণ 1 আর উদাহরণ 2 প্রায় সেম। এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে, এটা আমি করে দিব। আর আমরা যেটা থিওরিটা পড়লাম সেটা কিন্তু উদাহরণ 4 এর সমান। আর ছোট প্রশ্ন 6 এবং 8 এটা আমি আলাদা করে ভিডিও দিয়ে দিব। তার মানে আমাদের চ্যাপ্টার 7 কিন্তু শেষ। ওকে, বুঝা গেছে? জি ওকে স্যার। স্যার। জি জি স্যার। স্যার। আমরা 9 পড়বো, আর 8 থেকে আমি কিছু স্পেশাল টপিক দিয়ে আলোচনা করব। তাহলেই আমাদের মেকানিক্স পড়া শেষ হবে, আর লাগবে না। বুঝেছি? জি। জি ওকে। স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকো। জি স্যার। জি ওকে। স্যার।